5ই আগস্টের জন্য আমাদের 10 বছরের যে আন্দোলনের যে গুরুত্ব, এটা ধ্বংস হয়ে যায় না। কিন্তু 5ই আগস্টের পরে আরেকটা দল, সেই কালো শক্তি কোথা থেকে যেন গুহা থেকে বেরিয়ে আসলো, সেই কালো শক্তির নেতৃত্ব ছিল জামাতের হাতে। এবং ছেলেগুলো আস্তে আস্তে দেখা গেল, যাদেরকে আমি মনে করতাম এরা হলো পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ জেনারেশনের একটা, বাঙালি জাতির শ্রেষ্ঠ জেনারেশনের একটা, আমার মনে হলো আমার চিন্তাটাই ভুল। এবং তাদের যে নেতা সরকারিভাবে আসলেন জনাব ইউনূস সাহেব, যাকে আমি বললাম যে উনি 10টা প্রধানমন্ত্রীর চেয়ে অন্য দেশের উনি একাই অনেক উঁচু। আমার এখন সবগুলোকেই তৌবা করতে ইচ্ছা করে, আমি আমার দেশের মানুষের কাছে মাপ চাইতে ইচ্ছা করে যে আমি ইউনূস সাহেবকেও চিনতে পারি নাই। এবং এই যে জেনারেশনের নেতৃত্ব, এই যে 5-7টা 10টা ছেলে, এর বেশি না, এদেরকে বহুদিন যাবৎ অন্ধকারে ট্রেনিং দিয়ে কালো শক্তি, স্বাধীনতা বিরোধী শক্তি এদেরকে তৈরি করেছিল। এবং এদের জীবনের যে শুরু ক্লাস 5-6 বলবো না, 5 বছর 7 বছর 10 বছর থেকে এদের জীবনের শুরু থেকেই তাদেরকে হয়তো বা কেউ না কেউ ট্রেনিং দিয়েছিল, সেটা আমি বলতে পারবো, কিন্তু এখন বললাম না। মুক্তিযোদ্ধা হিসেবে আপনি 2024-এর গণ অভ্যুত্থানকে কিভাবে দেখেন? 24-এর গণ অভ্যুত্থানটা এটা হঠাৎ করে আসেনি। শেখ হাসিনা যেদিন থেকে 14 সনের নির্বাচনকে, জাতীয় নির্বাচনকে একটা প্রহসনে পরিণত করলেন, 18 সনের নির্বাচনে নিশিরাতের ইলেকশন করলেন, আর 24 সনের ইলেকশনকে আমিডামির ইলেকশন করলেন, আর আওয়ামী লীগের প্রকৃত নেতাকর্মীকে বাদ দিয়ে উনি যখন হাইব্রিডদের নেতৃত্বের মাধ্যমে এই দেশকে একটা অন্ধকারের দিকে, একটা চরম স্বৈরতন্ত্রের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন, তখন থেকেই বিএনপি আন্দোলন সংগ্রামে মাঠে ছিল। আন্দোলনের রূপটা এরকম ছিল যে 10 বছরে বিএনপি মাঠ রেডি করেছিল, জমি রেডি করেছিল, বীজ ফেলেছিল, চারা রোপণ করেছিল, চারাকে বর্ধিষ্ণু করেছিল, এবং যখন হলুদ দান হয়েছে তখন সবাই মিলিয়া কাটছে, ছেলেরাও কাটছে। এটা হলো একটা দিক, এটা গণতান্ত্রিক আন্দোলন। এইটা 52 সনে হয়েছে, এটা 62-64 সনে হয়েছে, এটা 66-69 সনে হয়েছে, আর 71 সনে তো যুদ্ধই হয়েছে। এবং আন্দোলনের সর্বসুখ শেষ রূপ ছিল এরশাদ বিরোধী আন্দোলনে 83 সন থেকে ধরে 90 সন, ওইটা গণ অভ্যুত্থান। সেই গণ অভ্যুত্থানগুলোর মতোই আরেকটা গণ অভ্যুত্থান হলো 69-এর গণ অভ্যুত্থান, আরেকটা গণ অভ্যুত্থান হলো 5ই আগস্টের অভ্যুত্থান। হ্যাঁ, হত্যা কোনোটাতে কম হয়েছে, কোনোটাতে বেশি হয়েছে, কিন্তু 5 জন শহীদ হয়েছে 52 সনের ভাষা আন্দোলনে। সেই শহীদদের যে ঔজ্জ্বল্য এবং তাদের ইতিহাসের যে গভীরতা, তাদের যে সৌভাগ্য, এই সৌভাগ্যটা অন্যরা কেউ পায় নাই। কিন্তু মারা গেছে মাত্র 5 জন। এইটা আপনি সংখ্যা দিয়ে বিবেচনা করতে পারবেন না যে কোন আন্দোলন কত গুরুত্বপূর্ণ, মারা গেছে কতজন, এটা দিয়ে আপনি নির্ধারণ করতে পারবেন না। কাজে এইটাও একটা গণ আন্দোলন, গণ অভ্যুত্থান যে বিএনপির নেতৃত্বে হয়েছিল, এক দফা এক দাবি, শেখ হাসিনা কবে যাবে। সেই নেতৃত্বের এক পর্যায়ে আইসা জুলাইয়ের 5 জুলাই থেকে 5ই আগস্ট পর্যন্ত 1 মাস যে ছেলেদেরকে আমি কোনো তো সময় চিনতাম না, জানতাম না, বুঝতামও না, একদিন আলাপও হয় না, কিন্তু আপনি জানেন, আমি আপনাকে সাক্ষী মেনে বললাম, যারা আমার 14 সনে 18 সনে 24 সনে আমার সাক্ষাৎকার যারা নিছে, তারা জানেন যে আমি জীবন মৃত্যুকে পায়ের বৃত্ত করে আমি হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলন করছি, সংগ্রাম করছি, জেলে গেছি, রাষ্ট্রদ্রোহ মামলা খাইছি, বিদেশে আমি নির্বাসনে ছিলাম, সব কিছু করছি। কাজে 5ই আগস্টের জন্য আমাদের 10 বছরের যে আন্দোলনের যে গুরুত্ব, এটা ধ্বংস হয়ে যায় না। কিন্তু 5ই আগস্টের পরে আরেকটা দল, সেই কালো শক্তি কোথা থেকে যেন গুহা থেকে বেরিয়ে আসলো, সেই কালো শক্তির নেতৃত্ব ছিল জামাতের হাতে। এবং ছেলেগুলো আস্তে আস্তে দেখা গেল, যাদেরকে আমি মনে করতাম এরা হলো পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ জেনারেশনের একটা, বাঙালি জাতির শ্রেষ্ঠ জেনারেশনের একটা, আমার মনে হলো আমার চিন্তাটাই ভুল। এবং তাদের যে নেতা সরকারিভাবে আসলেন জনাব ইউনূস সাহেব, যাকে আমি বললাম যে উনি 10টা প্রধানমন্ত্রীর চেয়ে অন্য দেশের উনি একাই অনেক উঁচু।
আমার এখন সবগুলোকেই তৌবা করতে ইচ্ছা করে, আমি আমার দেশের মানুষের কাছে মাপ চাইতে ইচ্ছা করে যে আমি ইউনূস সাহেবকেও চিনতে পারি নাই, এবং এই যে জেনারেশনের নেতৃত্ব, এই যে 5-7টা 10টা ছেলে, এর বেশি না, এদেরকে বহুদিন যাবৎ অন্ধকারে ট্রেনিং দিয়ে কালো শক্তি, স্বাধীনতা বিরোধী শক্তি এদেরকে তৈরি করেছিল, এবং এদের জীবনের যে শুরু ক্লাস 5-6 বলবো না, 5 বছর 7 বছর 10 বছর থেকে এদের জীবনের শুরু থেকেই তাদেরকে হয়তো বা কেউ না কেউ ট্রেনিং দিয়েছিল, সেটা আমি বলতে পারবো, কিন্তু এখন বললাম না। হ্যাঁ, তারা স্বাধীনতা বিরোধী শক্তির ক্রীড়নক হয়ে উঠেছিল, এবং তাদেরকে সামনে ঢাল ধরেই কালো শক্তি 5ই আগস্টের পরে বলতে শুরু করলো, আমরা কি শুধু একটা নির্বাচনের জন্য আন্দোলন করছি, আমরা সংবিধানকে ছুঁড়ে ফেলে দিব, আমরা বাংলাদেশের নাম যেটা হয়েছিল সেটাকে আমরা বাদ দিয়ে দিব, কারণ বাংলাদেশ কোনো 71-এ কোনো যুদ্ধ হয় নাই, 71-এ কোনো মুক্তিযুদ্ধ হয় নাই, 71-এ গণ্ডগোল হয়েছিল, এবং সেই গণ্ডগোলটা লাগাইছিল ইন্ডিয়া চক্রান্ত করে, ভাইয়ে ভাইয়ে গণ্ডগোল। আসল সংগ্রাম হয়েছিল 47 সনে মুক্তিযুদ্ধ আর 24-এ মুক্তিযুদ্ধ, এইটা হলো চক্রান্ত। 72-এর সংবিধান ফেলে দিব, 71 সনে কোনো মুক্তিযুদ্ধ হয় নাই, এবং এই দেশের নাম পরিবর্তন করে আমরা ভিন্ন দিকে চলে যাব। সে ভিন্ন দিকটা কি? সর্বোচ্চ আফগানিস্তান, সর্বনিম্ন পাকিস্তান, এবং তাদের আদর্শের সম্পূর্ণ পরিশুদ্ধ দিকটা হইল লস্করে তৈয়বা অথবা হরকাতুল জিহাদ অথবা মৌলানা আব্দুর রহমান সহ যাদের ফাঁসি হয়েছিল বাংলা ভাই, ওই দিকে তারা দেশটাকে নিয়ে যাবে। স্লোগান উঠল, আমরা সবাই তালেবান, বাংলা হবে আফগান, এমনকি আফগানিস্তান পর্যন্ত গিয়ে তারা দেখে আসলো যে এইরকম একটা দেশ বানাইতে কেমন হয়। সেই সময় যারা যুদ্ধটা করেছিল, এবং আমি স্বীকার করব এককভাবে একা জীবন মৃত্যু রিস্ক নেওয়া যুদ্ধের শুরুটা আমি করেছিলাম, এবং আমি বলেছিলাম এই আলবদর রাজাকারের বাচ্চারা, মুক্তিযুদ্ধ কিন্তু হয়েছে, যারা মুক্তিযুদ্ধকে অস্বীকার করো তারা রেডি থাকো, আরেকটা মুক্তিযুদ্ধ হবে এই দেশে, আরেকটা যুদ্ধ হবে, এবং দ্যাট উইল বি দ্য ফাইনাল ওয়ার। এবং দেশটা এই জায়গাতে নিয়ে গেছিল ইউনূস সাহেবের নেতৃত্বে। তাদের মূল গণতন্ত্র ছিল মব করা, সমস্ত বাংলাদেশের স্ট্যাচু ভাঙ্গা দেও, সমস্ত শিক্ষা শিল্প সাহিত্য পুরায় দেও, জাদুঘর পুরায় দেও, সমস্ত যত কিছু আছে বাংলাদেশের কীর্তি সবকে ধ্বংস করে দেও, এবং ধ্বংস করে দেও তাদেরকে যারা মুক্তিযুদ্ধে বিশ্বাস করে তাদেরকে ধ্বংস করে দেও। এই যে মব কালচার শুরু হইল, মব কালচারের মাধ্যমে তৌহিদি জনতা, এটা হলো রাজাকারের সন্তানরা, যাদের মায়ের হয়তো বা বিয়ে হয় নাই পাকিস্তানিদের সাথে, কিন্তু বিয়ের মতোই সম্পর্ক ছিল, সেই সব রাজাকার আলবদরের সন্তানেরা সমস্ত দেশটাকে পাকিস্তানের সেই অন্ধকার যুগে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে, এবং ইউনূস সাহেব ছিল তার কাণ্ডারি, প্রধান কাণ্ডারি। এবং সেই ইউনূস সাহেব তার সাঙ্গপাঙ্গ নিয়ে আসছিল 1757 সনে মীর জাফরের যেমন লর্ড ক্লাইভদেরকে নিয়ে আসছিল, ওয়াটসনদেরকে নিয়ে আসছিল, ইউনূস সাহেব আমেরিকা থেকে তার সমস্ত বিদেশিদেরকে নিয়ে আসছিল, সংবিধান কিভাবে ছুঁড়ে ফেলে দেওয়া যায়, নতুনভাবে কিভাবে পাকিস্তান বা আরও বেশি জঙ্গি একটা সংবিধান লেখা যায়, এবং শেষ পর্যন্ত না পাইরে একটা জুলাই সনদ, এবং সেই জুলাই সনদকে দের মাধ্যমে এই দেশের সব কিছুকে অস্বীকার করা, এবং এখন বলতেছে কি জুলাই কি সংস্কার অর্থ হলে প্রথমেই 72-এর সংবিধানটা ফেলে দিতে হবে। আর এই রাজাকারের বাচ্চারা 72-এর সংবিধানটা হইল 30 লক্ষ মানুষের রক্ত দিয়ে লেখা সংবিধান, এই সংবিধানটা ফেলে দিবা এত সহজ না কিন্তু। এবং এই যুদ্ধটা এখন পর্যন্ত এই জায়গায় দাঁড়িয়ে আছে। একদিকে তারেক রহমান সাহেব এবং বিএনপির নেতৃত্বে 72-এর সংবিধান বা গণতান্ত্রিক সংবিধান, প্রয়োজনে এটাকে সংশোধন করা যাবে, প্রয়োজনে জুলাই সনদের ভালো ভালো যে দিকগুলো আমরা যেটা স্বীকার করেছি সেইটাকেও নেওয়া যাবে, কিন্তু রাজাকারদের মতো করে সংবিধান, আলবদরের বাচ্চাদের মতো করে একটা সংস্কারমূলক সংবিধান তৈরিকে আমরা করতে দিব না। সেই যুদ্ধটা এখনও জারি আছে, এই জায়গাতে দেশটা দাঁড়ায় আছে। প্রতিদিন স্লোগান হচ্ছে, প্রতিদিন কথা হচ্ছে, জামাতের আমির থেকে ধরে সবাই মিলে যে এই তো কালকে বা পরশু হাসিনাকে তাড়াইতে লাগছে 15 বছর, এদেরকে চালাইতে লাগবো 15 দিন।
37 দিনের আন্দোলনে হাসিনাকে সরাইছে, এদেরকে 36 ঘন্টার আন্দোলনে সরাই, প্রতিদিন এটা বলা হচ্ছে। কেন সরাই দিব? দিস ইজ এ গভর্নমেন্ট ইলেক্টেড বাই দ্য পিপুল। আমরা যারা পার্লামেন্ট মেম্বার হয়ে আসছি, বিশেষ করে বিএনপির পার্লামেন্টের প্রত্যেকটা ভোট পাবলিক একটা একটা করে গুণে আমাদেরকে দিছে। যদিও জামাত টামাত এদের ভোটের বেলায় বা এনসিপির ভোটের বেলায় কথা আছে আমার, সেই কথাগুলো আমি তুলতে চাই না। এটা অনেকটা হলো আমাদের নেতৃত্বের দয়ার ফসল, তা না হলে আমি বলি, এবং ইউনূস সাহেবের চক্রান্তের ফসল। জনাব অধ্যাপক মোহাম্মদ ইউনূস এই 6টা-7টা ছেলেকে পার্লামেন্টে আনার জন্য এখানে কোনো নিচু কাজ নাই যে কাজগুলো তিনি করেন নাই। তারা পার্লামেন্টে আসছে, তারা 78টা সিট আসছে। ইউনূস সরকার তো এখন নাই, রিয়েল একটা নির্বাচনী তত্ত্বাবধায়ক সরকার হোক, একটা ইলেকশন হোক, যদি 68টা সিট বিএনপি পাইতে পারে, আমি মনে করব যে আমার সারা জীবনের রাজনীতি ভুল, তারা 68টা সিট পাবে না। এগুলো সব কিছু ইউনূস সাহেবের মিটিকুলাস ডিজাইনের অংশ। তারা তো ঘোষণাই দিছিল যে 2/3 সিট তারা পাবে। এমনকি আমার এলাকাতে অন্তত 50 জন প্রিসাইডিং অফিসারকে ফোন করে বলা হয়েছে 10টা-11টার সময়, এই যে প্রিসাইডিং অফিসার সাহেব, আপনারা যে এখানে বৈশা আছেন, একটা কথা মনে রাখেন, জামাত কিন্তু 2/3 সিট নিয়ে পার্লামেন্ট সদস্য নিয়ে ক্ষমতায় আসতেছে, কাজেই লক্ষ্য রাখেন। এবং আমার এলাকাতে যা হয়েছে বর্বরতা, বিএনপি দেখলেই মারপিট করা, বিএনপির বাড়ি ঘর গিয়ে তছনছ করা, বিএনপির কর্মীদেরকে জেলখানায় যাওয়া। এখনও আমার বিএনপির কর্মীরা জেলখানায় আছে, 2 বছর করে জেল অনেকের, এখনও অস্ত্র মামলা ইত্যাদি মিথ্যা মামলায় জেলে আছে অনেকেই। এই দুঃখ রাখবো কই? আর কত মানুষ যে মায়ের খাইছে, মা বোনেরা, জাতিসংঘ পর্যন্ত দেখছে যে ইটনামিটামো নষ্টগ্রামে কী অত্যাচারটা জামাত করতেছে তাদের বসংবদ্ধের মাধ্যমে। সেই নামটা আর আমি বললাম না। আমি তাই বলি, যদি ফেয়ার ইলেকশন হয় তাহলে জামাত 68 দূরের কথা, ওই 68-র আগে 6টা বাদ দিয়ে 8টা সিট পাইতে অনেক বেশি কষ্ট করতে হবে।